গণতন্ত্রের অন্যতম স্তম্ভ জুডিশিয়ারিকে একজন মুখ্যমন্ত্রীর বলা আমি তার আদেশ মানি না, সেটাও কি সংবিধান রক্ষার একটা মানে অংশ? এই সংবিধান আছে বলেই মানুষের প্রশ্ন করার অধিকারটাও আছে, থাকবে। পশ্চিমবঙ্গে প্রশ্ন করার অধিকার আছে। পশ্চিমবঙ্গে প্রশ্ন করলে তো তাকে তার জেলে স্থান হয়। একজন কেউ কার্টুন, একজন কেউ মেমে শেয়ার করলে তাকে কারাগার নিবদ্ধ হতে হয়। আর আপনি বলছেন পশ্চিমবঙ্গে প্রশ্ন করার স্থান আছে, হাসাবেন না। আমরা উন্নয়নের পক্ষে গেছি, ওনারা বিভাজনের পক্ষে গেছে। 26-এর পথ দেখানোটা 42-এই ঠিক হয়ে যাবে যে 26-এ বিজেপি নামক দলটা পশ্চিমবাংলায় অন্তত রাজনৈতিকভাবে থাকবে না। কি বলবেন তন্ময় ঘোষ আর কেয়া ঘোষ, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূলের মুখপাত্র আছেন, আমি তাদের কাছে যাব। আমি চলে যাব কেয়া ঘোষের কাছে। কেয়া, কি মনে করছে এই 42 কতটা গুরুত্বপূর্ণ বঙ্গ রাজনীতির ক্ষেত্রে? বিজেপি নেত্রী কেয়া ঘোষ। ধন্যবাদ ঋতব্রত। বাংলা হান্ট এবং আর প্লাসের সকল দর্শককে শুভেচ্ছা জানাই। বাইরে ঝড় বৃষ্টির একটা আভাস রয়েছে, বহু মানুষের মাথার উপর থেকে ছাদ উড়ে গেছে, কিন্তু কোথাও যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন, যদি কান পাতেন ঋতব্রত, শুনতে পাবেন কিছু লোকের আনন্দ। ওই চালচোর ত্রিপলচোর বলে না যাদের, তাদের প্রচণ্ড আনন্দ হচ্ছে। ওই যে কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। আমি একটু আগে আমার পূর্ববর্তী বক্তা খুব চিৎকার করে একটা উষ্ণ বাতাবরণ এনে দিলেন, খুব সুন্দর আমরা আলোচনা করছিলাম। বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, হতে পারে সেটাও, জানি না। দেখুন, চোরকে চোর বলবো না কি ডাকাত বলবো সেটা তো রাজ্যের মানুষ ঠিক করবেন। ভারতীয় জনতা পার্টি, আমরা রাজনৈতিকভাবে আমরা বলছি এই 42 পথ দেখাবে আগামী দিনের বাংলাকে, আগামী দিনের ভারতবর্ষকে। যদি জিজ্ঞাসা করেন কেন, দেখুন এই 42-এর মধ্যেই উত্তরটা নিহিত রয়েছে। আগে যখন ভারতীয় জনতা পার্টিকে বিভিন্ন লোক এই পক্ষ ওই পক্ষ বলতো, গুটকাখোর পার্টি, বড়বাজার পার্টি, মারোয়ারি পার্টি, তারাও আবার কীরকম নিশ্চুপ হয়ে যান যখন ওই গুজরাট থেকে, পাটনা থেকে বা দিল্লি থেকে রাজ্যপাল বা রাজ্যসভা বা লোকসভার সাংসদকে বা প্রার্থীদের বেছে বেছে আনে, তারা তখন ততটা সরব হন না, সেটা আলাদা কথা। ভারতবর্ষে পশ্চিমবঙ্গ, অবশ্যই আমরা পশ্চিমবঙ্গ, আপনি বলেছেন যে এখানে দিকপাল রাজনীতিক মনীষী সবার জন্ম হয়েছে, আমরা গর্বিত সেই কারণে। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম, এই 34 বছরের বামেদের অপশাসন এবং পরবর্তীকালে তারপরে আমি তো বলবো তৃণমূল সরকারকে বাম 2.0, অর্থাৎ তারা যে দুর্নীতির রাস্তাটা দেখিয়ে দিয়ে গেছিলেন, এখানে তৃণমূল সেটাকে একেবারে মাস্টারি, একদম স্টার মার্কস নিয়ে উতরে গেছে। এই চালচুরি দিয়ে শুরু করলাম। পশ্চিমবঙ্গকে তৃণমূল সরকার কি দিয়েছে, বাংলার মেয়ে বা বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা না বলে বাংলার লজ্জা তাকে কেন বলবো সেই নিয়ে বরং বলি। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখন এমন একটা স্টেট যেখানে আমরা শিল্প বলতে বুঝি চপ, মুড়ি, ঘুগনি, কাশফুলের বালিশ, মোমো, ফুচকা, ঝালমুড়ি, ভেলপুরি, চা। এখানে যারা এগুলোই বেচে নাকি কোটিপতি হবেন। আমি জিজ্ঞাসা করতে চাই এই আমার প্যানেলিস্ট যারা রয়েছেন, আমি কোনো ব্যক্তিগত আক্রমণ না করে, এবং এই প্রস্তাব যিনি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, আপনার বাড়ির কজনকে আপনি এই চপ, মুড়ি, বেগুনি, কচুরি, মোমো, ফুচকা বিক্রি করতে পাঠাবেন? আমার প্যানেলিস্ট যারা রয়েছেন, সহ প্যানেলিস্ট তৃণমূলদের, তাদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কেউ অধ্যাপক, কেউ অত্যন্ত উচ্চশিক্ষিত একাডেমিশিয়ান, আপনাদের মধ্যে কতজনকে আপনারা কি চা, মুড়ি, ঘুগনি এগুলো বিক্রি করে কোটিপতি হবেন, নাকি নিজেদের প্রজ্ঞা, নিজেদের শিক্ষা, নিজেদের সংস্কৃতির দ্বারা আপনারা সমাজে 1 নম্বর হবেন এবং আপনাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ আপনাদের সন্তান সন্ততিদের সেটাই শেখাবেন? এইটা আমার প্রশ্ন রয়েছে। আমরা এখানে দেখছি যে যিনি সততার প্রতিমূর্তি, যার হাঁটতে গিয়ে তার চটি পর্যন্ত সেফটি নিয়ে ছিঁড়ে যাচ্ছে, অথচ লোকে বলে, যারা এরকম দুর্জনরা তো এরকম বলবেনই, তার হাতে আপেলের আইফোন, তার হাত ঘড়ি হচ্ছে আপেলের ঘড়ি, অথচ তার এতই দিন দরিদ্র অবস্থা, চটি ছিঁড়ে যাচ্ছে। তার একজন রয়েছেন তৃণমূলের নম্বর 2, আমি 2 নম্বরই বলছি না, নাম্বার 2 বলছি, ঋতব্রত, কেস দেবেন না প্লিজ। ভাইপো রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাকি সম্পত্তি নেই, তার বাড়ি নেই, তার কিছু নেই। তার পিসি কিছুদিন আগে বলেছিলেন যে ওর সব কিছু ক্রোক করে নিলে বেচারা কি খাবে। উনি যে লোকসভার সাংসদ, তার যে একটা মোটা একটা বেতন পান সাংসদ হওয়ার জন্য, সেটা আলাদা কথা যে তিনি সংসদে যান না, সেটা আলাদা কথা যে তিনি সংসদে তার যে অ্যাটেন্ডেন্স অত্যন্ত কম, সেগুলো আলাদা কথা। কিন্তু তিনি একজন সাংসদে মোটা একটা অঙ্কের বেতন পান, এখনও আবার ভোটে লড়ছেন।
এই যে বাড়ি তার আমরা দেখেছি যেখানে বহু কয়েকশো পুলিশ পাহারা দেয়, সেই বাড়ি নাকি একটা কোম্পানির নামে, যে কোম্পানির নাম লিপস অ্যান্ড বাউন্ড, এই কোম্পানির উনি এখন সম্ভবত, আমি যদি খুব ভুল না হয়ে থাকি, এমডি বা সিইও কোনো একটা পদ। সেইখানে সেই কোম্পানির আবার ওই দুর্নীতির জন্য তার আবার 9 কোটি না 10 কোটি টাকা সম্পত্তি ফ্রিজ হয়েছে। কোম্পানির নামে বাড়িতে তিনি থাকেন, থাকতেই পারেন, কোম্পানির একজন মালিকা মানে ওই ডিরেক্টর, সিইও, এমডি এরকম কিছু একটা হবেন। কিন্তু এই যে আমরা এই সর্বহারা হয়ে রাজ্যের মানুষকে যে সর্বহারা করছেন, সেটা বন্ধ হওয়া দরকার ঋতব্রত। এই রাজ্যের মানুষের থেকে তাদের জীবন, তাদের যৌবন, তাদের অত্যন্ত মূল্যবান সময়, তাদের সময়গুলো চলে গেছে এই বৃষ্টিতে। আমরা এই আচ্ছাদনের তলায় রয়েছি। আমাদের রাজ্যের যারা যোগ্য চাকরি প্রার্থী তারা রাস্তায় বসে আছে, আর অযোগ্যদের চাকরি আপাতত যেগুলো চলে গেছিলো স্থগিত রয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি তৃপ্তির ঘুম ঘুমোচ্ছি, জুলাই মাস পর্যন্ত ঘুমোতে পারেন। উনি কিছুদিন আগেই বলেছিলেন যে এগুলো তো আমি জানি না। আপনি কোনো দুর্নীতির দায়িত্ব এড়াতে পারেন না, তার কারণ এই ক্যাবিনেটের মাথা আপনি। সুপার নিউমারারির যে পোস্টের সুপারিশ যে করা হয়েছিল, যে ক্যাবিনেট পাশ করেছিল, সেই ক্যাবিনেটের মাথা আপনি। আমরা দেখলাম যে মাননীয় সুপ্রিম কোর্টে তৃণমূলের পক্ষে যে বড় কংগ্রেসের আইনজীবী গেছিলেন, তারা গিয়ে বলছেন যে আগে চাকরি প্রার্থীদের চাকরি বা যোগ্য চাকরি প্রার্থীর তালিকা দেওয়া বা তাদের চাকরি বাঁচানো তাদের মূল তাগিদ ছিল না। তাদের মূল তাগিদ ছিল যে ক্যাবিনেটের যারা রয়েছেন তাদের যেন এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ না করা হয়, তাহলে পুরো ক্যাবিনেটটাই জেলে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্ভবত ভার্চুয়ালি বা ফিজিক্যালি গিয়ে ওই জেল থেকে ক্যাবিনেট চালানো হতে পারে, এমন একটা অবস্থা হয়েছিল। সেইটাকে বাঁচানোর তাগিদ, এই রকম দুর্নীতিগ্রস্ত সরকার কি পশ্চিমবঙ্গের মানুষ চান? উত্তর হচ্ছে না। এই রকম সরকার এবং বাম এবং কংগ্রেসের মুখপাত্র বসে রয়েছেন। দেখুন, আমি ভোট কাটুয়া বলে তাদের অপমান করব না, কিন্তু বাম এবং কংগ্রেস এই মুহূর্তে হচ্ছে তেজপাতার মতন, তরকারিতে থাকলে ওটাকে কেউ খায় না, তরকারিতে দেওয়া থাকে। তো তাদের কাজ হচ্ছে, তারা এখন এখানে আমরা দুটি ভাই শিবের গান গাইছেন, অথচ এই রাজ্যতেই 2টি লোকসভাতে তারা মুখোমুখি লড়ছেন। আমি কেরালার কথা বাদই দিলাম, যেখানে এদের দুজনেরই এখন বস, মাস্টার, লিডার যাই বলি না কেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে বামেদের একজন অত্যন্ত প্রমিনেন্ট একটা মুখকে দাঁড় করিয়েছিলেন, সেটা অন্য রাজ্য। দুর্নীতির কথা বামেরা বলছেন, বামেদের সময়কার আমরা জানি না। এই মুহূর্তে পুরনো কথা না হয় আপনি বলবেন যে কেন পুরনো কাসন্দি ঘাটছেন কে, আমি বলবো যে এই মুহূর্তে রাহুল গান্ধী, অভিষেকদের যিনি নেতা, তিনি কেরালায় গিয়ে প্রশ্ন করেছেন যদি হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারে তাহলে কেন পিনারাই বিজয়ন এবং তার মেয়েকে জেলে যেতে হবে না? তারাও তো দুর্নীতিগ্রস্ত। বাংলায় খালি আপনারা দোস্তি দেখাবেন, আসল কুস্তিটা অন্য রাজ্য হবে। বাংলার মানুষকে বোকা ভেবে নেওয়ার তো কারণ নেই। আমরা বলছি ভারতীয় জনতা পার্টি তারা পথ দেখাবে এই রাজ্য থেকে। যে আমি গর্বতাকে একটা বিষয় তার সমর্থন জানাচ্ছি, যে তিনি বলেছেন যে ওই 2 সন্তান নীতি, জন্ম নিয়ন্ত্রণ আইন প্রয়োজন এই পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে। আমি জিজ্ঞাসা করতে চাই, যখন এই বিলটা যখন পার্সোনাল বিল হিসেবে নয়, যখন ভারতীয় জনতা পার্টির এনডিএ 3 সরকার, মোদি 3 সরকার যখন পেশ করবেন, আপনারা সমর্থন জানাবেন তো? আপনার পাশে যারা রয়েছেন তারা সমর্থন জানাবেন তো? যারা খালি সাম্প্রদায়িক ভারতীয় জনতা পার্টিকে বলে নিজেরা সব থেকে বেশি সাম্প্রদায়িক রাজনীতি খেলেন। একদিকে তৃণমূল কংগ্রেস, আর তৃণমূল কংগ্রেস যাদের গর্ভে জন্ম হয়েছে সে কংগ্রেসের সেই প্রধানমন্ত্রী মনমোহন সিং কি বলেছিলেন, আমাদের দেশের রিসোর্সের প্রথম মুখ্য ভাগ একটা বিশেষ কমিউনিটি পাবে, একটা বিশেষ ধর্মের লোক পাবে। তারা সাম্প্রদায়িক নন। আর ভারতীয় জনতা পার্টির যখন তাদের সরকার যখন 3 তালাকের ওই অ্যাবলিশন এনেছিলেন, তখন এরা মানা করেছিলেন কেন? বিশেষ সম্প্রদায়ের ভোট কেটে যাবে বলে। ভারতীয় জনতা পার্টির এনডিএ সরকার হচ্ছে সেই সরকার যারা এপিজে আব্দুল কালামকে রাষ্ট্রপতি করেছিলেন, আর আপনারা তখন সেখানে বাগড়া দিয়েছিলেন। সুতরাং এই সাম্প্রদায়িক অসাম্প্রদায়িকের তাস হয়ে গেছে। দুর্নীতির চিত্র পশ্চিমবঙ্গের মানুষ দেখে নিয়েছে তৃণমূল কংগ্রেসের, আর তাই আগামীর ভবিষ্যৎ ভারতীয় জনতা পার্টি পদ্মফুল পাঁকেই ফুটবে। পশ্চিমবঙ্গের এই মুহূর্তে যে পাঁক অবস্থা হয়ে রয়েছে সেখানে ফুটে বাংলায় উত্তর দেবে সারা ভারতবর্ষকে, বাংলায় পথ দেখাবে সারা ভারতবর্ষকে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ কেয়াকে। আমি এবার সরাসরি চলে যাব তন্ময়ের কাছে। তন্ময় ঘোষ, তৃণমূল নেতা, তৃণমূল মুখপাত্র। আমি তন্ময়ের কাছে চলে যাব, তার কারণ কিয়া যেখানে আলোচনা ছেড়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোড়ে। তিনি বলছেন যে পাকে এবার পদ্ম ফুটবেই।
আর তিনি বলছেন যে পাঁকটা আছে এবার নাকি পরিষ্কার হবে। কি মনে করেন তন্ময়, 42 কতটা গুরুত্বপূর্ণ বঙ্গ রাজনীতিতে? প্রথমেই বাংলা হান্ট এবং আর প্লাসের সমস্ত দর্শককে শুভেচ্ছা। এতক্ষণ ধরে সুন্দরভাবে সঞ্চালনা করার জন্যে কৃতজ্ঞতাকেও শুভেচ্ছা। সব বক্তাই বলে ফেলেছেন আজকের যারা বক্তা ছিলেন। আমি একটু অন্যভাবে শুরু করি। হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো, মহামতি গোখলে বলেছিলেন। সুতরাং বাংলা এই 42 দিয়ে শুধুমাত্র বাংলাকে নয়, সারা ভারতবর্ষকে পথ দেখাবে। কেন এই কথাটা বললাম? তার কারণ হচ্ছে, যখন সারা ভারতবর্ষ জুড়ে গত 10 বছরের কেন্দ্রের বিজেপি শাসকদের বিরুদ্ধে জনরোষ তৈরি হচ্ছে, ক্ষোভ তৈরি হচ্ছে, বিক্ষোভ তৈরি হচ্ছে, সেই ক্ষোভ বিক্ষোভটাকে, আমরা তো সংসদীয় রাজনীতি নিয়ে আজকে কথা বলতে এসেছি, সেই সংসদীয় রাজনীতিতে সেই বিক্ষোভকে জনগণের রায় হিসাবে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই, সেই লড়াই বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছেন 2021 সালে। তিনি দেখিয়েছেন কিভাবে এই কেন্দ্রের বিপুল টাকা, অর্থাৎ কেন্দ্রের শাসক যারা আছেন বিজেপি, তাদের বিপুল টাকা, সংবাদ মাধ্যম, একটা গোয়েবলীয় স্টাইলে প্রচার, সমস্ত কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে, মাটিতে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রমাণ করেছেন যে লড়াইটা করা সম্ভব এবং লড়াই করে মানুষের রায়টাকে প্রস্ফুটিত করা সম্ভব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল। এইবার আসি লোকসভা নির্বাচনে। আমি একটু অন্যভাবে বলছি, লোকসভা নির্বাচন কি, লোকসভা নির্বাচন কেন, সেটা দিয়ে শুরু করব, যেটা বেশিরভাগ সময় আমরা বোধহয় সেই জায়গাটা থেকে সরে যাচ্ছি। লোকসভা নির্বাচন, যেখানে যারা নির্বাচিত হবেন, প্রতিনিধি হবেন, তারা ঠিক করবেন 140 কোটি মানুষের দেশ, এই ভারতবর্ষ মহান দেশ, আগামী 5 বছর কিভাবে চলবে, আগামী 5 বছরের ভিশন কি, আগামী 5 বছর মানুষকে আমরা কি দিতে চাই, অর্থাৎ পলিটিক্যাল ন্যারেটিভ কি হবে। প্রীতব্রত বলছিল যে, তুমি বলছিলে না যে এই বাংলার মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, তাদের রাজনীতি তো আর নেই। আমি মনে করি তাদের রাজনীতি আছে এবং তাদের রাজনীতি আগামী দিনে থাকবে। কারণ রাজনীতিতে এই যে এদের জায়গায় বাকিদেরকে হাইলাইট করা, এর দায় কিন্তু সংবাদ মাধ্যমকেও কিছুটা হলেও নিতে হবে। আজকে কেউ চুল কেটে ফেললে তাকে হিরো বানিয়ে নেতৃত্বের জায়গায় নিয়ে যাওয়া, বা একজন বিচারপতিকে ভগবানের আসনে বসে আজকে যে জায়গায় নামানো হয়েছে, তার থেকে বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে তিনি তার পেশাগত জায়গায় কি, সেই বিষয়ে আমি প্রশ্ন করতে আসিনি, কিন্তু রাজনৈতিকভাবে তিনি কতটা সক্রিয়, তার কতটা ভিশন আছে, এই বিষয়গুলো আজকে কিন্তু হারিয়ে যাচ্ছে আলোচনা থেকে হারিয়ে যাচ্ছে যে আগামী দিনে যারা সংসদে যাবেন তারা সত্যি সত্যি নীতি নির্ধারণ করার মতো জায়গায় আছেন কিনা, এবং যারা এই কথাগুলো বলছে তাদেরকে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন যে সামাজিক মাধ্যম আছে, মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব কিন্তু নিতে হবে। এরপরে আসি, ভারতবর্ষ হচ্ছে বহুত্ববাদের দেশ, যে জন্যে ভারতবর্ষ মহাভারত আমরা যে নামকরণ দেখেছি, সেটা ভারত না বলে মহাভারত কেন? কারণ এই ভারতবর্ষের মধ্যে ছোট ছোট অনেকগুলো দেশ নিয়ে একটা মহাভারত, অর্থাৎ একটা দেশের মধ্যে বিভিন্ন সত্তা কাজ করে। এই বহুত্ববাদ হচ্ছে ভারতবর্ষের রাজনীতির অন্তরাত্মা। সেই জায়গাটাকে বিজেপি ভেঙে ফেলতে চাইছে, সেটাই সবথেকে এই মুহূর্তে আতঙ্কের বিষয়, এবং এটা যে করা সম্ভব নয় সেটা ভারতবর্ষের মানুষ বুঝতে পারছে। ভারতবর্ষের মানুষ আজকে আওয়াজ তুলেছে। 10 বছর ধরে বিভিন্নভাবে বিভিন্ন সময় ম্যাজিকের কায়দায়, সম্মোহনের কায়দায় সম্মোহিত করে রাখার চেষ্টা করা হয়েছে ভারতবর্ষের মানুষকে, সেই সম্মোহন কিন্তু ভেঙে গেছে। আমরা নির্বাচনে কেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আমরা দলের পক্ষ থেকে কি নিয়ে গেছি এই নির্বাচনে, আমরা কি নিয়ে গেছি মানুষের কাছে? আমরা নিয়ে গেছি ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীর ক্ষমতায়ন কি হিসাবে, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী হিসাবে, আসবো তার ব্যাপারে। আমরা নিয়ে গেছি 100 দিনের কাজের টাকার বঞ্চনা হিসাবে, আমরা নিয়ে গেছি ইউনিফর্ম সিভিল কোডের বিষয় নিয়ে, আমরা নিয়ে গেছি গত 10 বছরে বিভিন্ন ইন্ডেক্সে কি করে বিজেপি শাসিত কেন্দ্রের সরকার পরপর নিচে নেমে গেছে, অর্থাৎ ভারতবর্ষের আসল চেহারাটা কি। এই যে পলিটিক্যাল ন্যারেটিভ,
এবারের নির্বাচন গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং এই জন্যে, এই 42 ঠিক করবে এবং ভারতবর্ষের মানুষ অলরেডি ঠিক করেছে। কারণ হচ্ছে এই প্রথম আমরা 2014 এবং 19-এর পরে দেখলাম বিজেপির নেতৃত্ব ন্যারেটিভ হারাচ্ছেন। যেভাবে শুরু করেছিলেন তারপরে ক্রমাগত ন্যারেটিভ চেঞ্জ করে চলেছেন। আমরা কিন্তু প্রথম দিন থেকে যা বলে এসছি, আজকের দিনেও প্রচারে সেই কথাই বলে এসছি। আমরা বলে এসছি ওমেন এম্পাওয়ারমেন্ট। কীভাবে ওমেন এম্পাওয়ারমেন্ট? লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী শুধুমাত্র তো টাকার বিষয় নয়। বিজেপি কোনো এক নেতা বলছে 3000 টাকা দেবো, কোনো এক নেতা বলছেন 2000 টাকা দেবো, তাদেরও আবার বড় নেতা বলছেন 100 টাকা বাড়াবো। আসলে তাদের করারই ইচ্ছে নেই, তারা এটা জানেনই না, আবার জুমলার কথা ভাবছেন। সময় সংক্ষিপ্ত, তো লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী আসলে নারীর ক্ষমতায়ন। সেটা একটা 2011 সালে আমাদের বাংলায় মেয়েদের স্কুল ছুটের পার্সেন্টেজ ছিল 22%। সেইটা 2022-এ এসে কমে দাঁড়ায় 2%-তে। তার মানে কোথাও না কোথাও মেয়েদের উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আরও বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি অনুযায়ী সমস্ত জায়গায় ভারতবর্ষের একমাত্র দল তৃণমূল কংগ্রেস যারা মহিলা প্রতিনিধিত্বতে 1 নম্বরে আছে সমস্ত দলগুলোর মধ্যে। গতবারের এই যে লোকসভা শেষ হলো সেখানেও আমাদের 36% সাংসদ হচ্ছে মহিলা। পঞ্চায়েতেও সব থেকে বেশি হচ্ছে আমাদের, বিধানসভাতেও বেশি। এই যে সংসদে ইউএনের একটা টার্গেট হচ্ছে যে 33% দিতে হবে। যত পৃথিবীর উন্নত দেশগুলো আছে সেখানে কোথাও 53 অবধি আছে। ফিনল্যান্ড, সুইজারল্যান্ড এরকম দেশগুলোতে আছে যেগুলো উন্নত দেশ হিসাবে। সেইখানে দাঁড়িয়ে বাকি দলগুলোর বিজেপি কত? 11%, কংগ্রেস 15%, সেখানে তৃণমূল কংগ্রেস 30%-এর উপরে। অর্থাৎ সত্যি নারীদের ক্ষমতায়নের কথা বলছি এবং সেটা আমরা প্রচারে নিয়ে গেছি। 100 দিনের কাজ, 100 দিনের কাজে জাস্ট আর 1 মিনিট নেব। 100 দিনের কাজ নিয়ে বললেন যে আমরা কি 100 দিনের কাজই ভবিষ্যৎ? না, 100 দিনের কাজ ভবিষ্যৎ নয়। কিন্তু বুঝতে হবে যে বিজেপির কেন্দ্রে শাসক থাকাকালীন এই যে ওয়েলথের ডিস্ট্রিবিউশনটা স্কিউড হয়ে গেছে, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছে। বৈষম্য মানে আমার কাছে জিডিপি কতটা আছে সেটা তো টোটাল ভারতবর্ষের সম্পদ হিসাবে আছে। সেই সম্পদটা 2 জন মানুষের হাতে সব চলে গেল, 100 জনের মধ্যে 98 জনের কাছে কিছুই থাকলো না। এই উদাহরণটা আমি প্রত্যেকটা সভা সমিতিতে গিয়ে বলে বুঝিয়ে এসেছি। সুতরাং এই জায়গাটা যতক্ষণ না উন্নত হবে ততক্ষণ আমাদের সমাজ এবং দেশ এগোবে না। এটা আমরা নিয়ে গেছি। আমরা সত্যিই মনে করি 100 দিনের কাজের টাকা যে মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন তাদের টাকা পাওয়ার অধিকার আছে। এবং 18 জন সাংসদ থাকার পরেও লড়াইটা তৃণমূলের সঙ্গে বিজেপির রাজনৈতিক হতে পারে, কিন্তু সেই মানুষগুলো কেন টাকা পেল না যারা তাদেরকে জিতিয়েছেন? সেই প্রশ্নটা আমরা তুলেছি। এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল। তৃতীয়, ইউনিফর্ম সিভিল কোড। ভারতবর্ষ কেন বহুত্ববাদ বললাম? কারণ এত ভাষা, এত ধর্ম, এত রীতিনীতি। মানে কোচবিহারের মানুষ যে ভাষায় কথা বলেন, যে অ্যাকসেন্টে কথা বলেন, পুরুলিয়ার মানুষ সেই ভাষায় কথা বলেন না। মাদ্রাজ মানে চেন্নাইয়ের মানুষ ইডলি দোসা খেতে ভালোবাসেন, পাঞ্জাব রুটি খেতে ভালোবাসে, বাংলা ভাত খেতে ভালোবাসে। এই ব্যাপক বৈষম্য এবং এই বৈষম্য মাফ করবেন, এই যে ডাইভার্সিটি, সেখানে ইউনিটি উইদিন ডাইভার্সিটি হচ্ছে ভারতবর্ষের ট্যাগলাইন। অবশ্যই সেই জায়গাটাকে এরা ভেঙে ফেলার চেষ্টা করছে। ইউনিফর্ম সিভিল কোড দিয়ে বলছে যে এত হাজার হাজার বছর ধরে রীতিনীতি, সেই রীতিনীতি থাকবে না। আমাদের একটাই মনোলিথিক স্ট্রাকচার থাকবে, একটাই দেশ, একটাই ধর্ম, একটাই জাতি। সেই জায়গাটার বিরুদ্ধে লড়াই। সুতরাং ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এই ন্যারেটিভ দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই শুরু করেছে। আমার ধারণা ভারতবর্ষের বাকি মানুষজন সেইভাবে লড়ছেন। 4 তারিখ প্রমাণ হয়ে যাবে ভারতবর্ষের মানুষ রায় দিয়েছেন আসলে বহুত্ববাদের পক্ষে, সংবিধান রক্ষার পক্ষে এবং এই ভারতবর্ষের দীর্ঘদিনের সংস্কৃতির পক্ষে। তাই বিজেপি 42-এ শেষ হবে। ধন্যবাদ সকল। আমি অবশ্যই এবার দ্বিতীয় পর্বে চলে যাব, একেবারে সরাসরি দ্বিতীয় পর্বে চলে যাব। আমি আশা করব দ্বিতীয় পর্বে প্রত্যেকে 1 মিনিট বলবেন, তার কারণ দীর্ঘ সময় ধরে আলোচনা হচ্ছে এবং প্রত্যেককেই জিজ্ঞেস করব, এখনো পর্যন্ত সাধারণ পাবলিকের প্রতিনিধি হিসেবে বুঝতে পারলাম না এই 42টা আসনে যদি ভারতীয় জনতা পার্টি বা তৃণমূল কংগ্রেস বা বাম কংগ্রেস তর্কের খাতিরে যদি কেউ সবচেয়ে বেশি সংখ্যার আসন পায় তাহলে বঙ্গ রাজনীতিতে কি হবে। এখনো বুঝতে পারলাম না বঙ্গ রাজনীতিতে দেশে যেই আসুক, শুনে নিন, দেশে যেই সরকার আসুক, আমি যদি বিশেষ বিশেষ জায়গায় সাংসদ হই, আমি ঠিক এদিক থেকে ওদিক ধরে 6 মাসের মধ্যে লাইন করে নেব। গরু পাচার, বালি, কয়লার ব্যবসা
আমি সেখানেই তার ইজারা পাবো, যে দলই আসুক, ভারতবর্ষে যে দলই আসুক। সুতরাং কে পেতে চলেছে এই পশ্চিম বাংলায় আগামী দিনে কয়লা, গরু, বালির ইজারা? ঠিক হবে এই 42টি আসনে কারা জিতছে, ঠিক হবে এই 42টি আসনে যারা সাংসদ পদ যারা পাবেন তাদের মধ্যে কতিপয় ছাড়া অবশ্যই ভালো মন্দ আছে, তারা ঠিক করবেন যে এই আগামী 2026-এ কে কিভাবে রাজনীতির গুটি সাজাবেন। কারণ আপনারা সবাই জানেন যে কয়লা, গরু, বালি ছাড়া বঙ্গের ইতিহাসে রাজনীতি হয়েছে নাকি সন্দেহ। সব আমলেই কয়লা, গরু, বালি এবং ইত্যাদি ইত্যাদির টাকা খুব দরকার হয়। সুতরাং আমি সরাসরি সবাইকে জিজ্ঞেস করব, এই 24-এর 42টা আসন বঙ্গ রাজনীতিতে 26-এ কি হতে পারে বলে তিনি মনে করছেন? কিয়া? ঋতব্রত, ওপেন হাউসের আগে আমি খালি একটা প্রশ্ন তুলতে চাই, আমার জানতে ইচ্ছা করছে, খুব সরল মনে, সহজ মনে আমি জিজ্ঞাসা করছি আমার পার্শ্ববর্তী আমার রাজনৈতিক সতীর্থ তন্ময়বাবুর কাছ থেকে। উনি বললেন সংবিধানের কথা, তৃণমূল কংগ্রেস নাকি সংবিধানকে রক্ষা করবে, সম্মান করবে। এই কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, দলীয় সভানেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী উনি মাননীয় হাইকোর্টের একটি আদেশ, ওবিসি এর সার্টিফিকেটের বাতিল, যে 5 লক্ষ সার্টিফিকেট দেওয়া হয়েছিল, ভুয়ো সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটাকে উনি বলেছেন আমি মানি না, মানব না। গণতন্ত্রের অন্যতম স্তম্ভ জুডিশিয়ারিকে একজন মুখ্যমন্ত্রীর বলা আমি তার আদেশ মানি না, সেটাও কি সংবিধান রক্ষার একটা মানে অংশ? এটা আমি জিজ্ঞাসা করবো। এবার আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। দেখুন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দলের অন্যতম বড় নেতা মাননীয় শ্রী অমিত শাহজি, তিনি আমাদের টার্গেট দিয়ে গেছেন, একটা বিষম টার্গেট। উনি বলেছেন 35টা সিট। আমরা নিশ্চয়ই আমরা সেই আশাতেই আমরা এগোচ্ছি, সেই আশাতেই আমরা কাজ করেছি, লড়েছি এবং মানুষের কাছে বলেছি যে আপনাদের সামনে দুটো অপশন আছে, লোটাস অথবা লুটাস। অপশনটা, চয়েসটা আপনাদের। আমি একটু তন্ময়ের কাছে যাব। প্রথমেই কেয়াদি, প্রথম যে প্রশ্নটা করলে সেটা খুব সংক্ষেপে উত্তর দিই। এই সংবিধান আছে বলেই মানুষের প্রশ্ন করার অধিকারটাও আছে। হাইকোর্টে একটা রায় হয়েছে, সেই রায়ের বিরুদ্ধে উনি বলেছেন যে এই রায় মানি না, আমি সুপ্রিম কোর্টে যাব। নিশ্চিতভাবে সেটা পশ্চিমবঙ্গে প্রশ্ন করার অধিকার আছে ভাই, সেটা থাকবে। পশ্চিমবঙ্গে প্রশ্ন করার অধিকার আছে। পশ্চিমবঙ্গে প্রশ্ন করলে তো তাকে তার জেলে স্থান হয়। পশ্চিমবঙ্গে সত্য কথা দেখালে তাকে তো মাঝরাত্রে বাড়ি থেকে তুলে তাকে জেলে, কারাগারে পাঠানো হয়। তো এখানে আপনি বলছেন পশ্চিমবঙ্গে প্রশ্ন করার স্থান আছে? একজন কেউ কার্টুন, একজন কেউ মেমে শেয়ার করলে তাকে কারাগার নিবদ্ধ হতে হয়, আর আপনি বলছেন পশ্চিমবঙ্গে প্রশ্ন করার স্থান আছে। হাসাবেন না প্লিজ। প্রদীপ্ত? না, ঋতুব্রতদা, পরের উত্তর যে প্রশ্নটা নিয়ে চলছিল এটা তো কেয়াদির উত্তর দিল, আমি এক লাইনে ওটাকে শেষ করি। সেটা হচ্ছে, আমি যখন বক্তব্য রাখছিলাম আমি বলেছি তৃণমূল কংগ্রেস কি কি বিষয় নিয়ে মানুষের সামনে গেছে। প্রত্যেকটা কিন্তু মানুষের রাজনৈতিক যে প্রেক্ষাপট, অর্থাৎ মানুষকে নিয়ে রাজনীতি কেন করে মানুষ, মানুষকে, সমাজকে ভালো রাখার জন্য। আমরা কিন্তু সেই পয়েন্টগুলো নিয়ে গেছি। আর বিজেপি নিয়ে গেছে ধর্ম 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 এইগুলো নিয়ে। তো লড়াইটা হচ্ছে, আমরা উন্নয়নের পক্ষে গেছি, ওনারা বিভাজনের পক্ষে গেছেন। আগামী 4 তারিখ ঠিক হচ্ছে, ওনারা এই মঞ্চ থেকে বলে যাচ্ছি মিলিয়ে নেবেন, ওনারা ডাবল ডিজিটে পৌঁছাচ্ছেন না। ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স উন্নয়ন হতে পারে, ব্যক্তিগত ব্যাংক ব্যালেন্স উন্নয়ন নিশ্চয়ই তৃণমূল তার জন্য তারা পথ দেখিয়েছে। আমি আসছি, কিন্তু তন্ময় একটা কথা বলি, ধর্ম তো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবার বিধানসভা, লোকসভা নির্বাচনে। মানে সেটা রামকৃষ্ণ মিশন, ভারত সেবা সংঘ থেকে পীরজাদাহ, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ উপাদান ছিল, এটাও তো অস্বীকার করতে পারি না। মানে পশ্চিমবাংলায় ধর্মটাও খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। ধর্মটা পশ্চিমবঙ্গ নয়, সারা পৃথিবীর কাছেই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা মানুষের অন্তরের বিশ্বাস, সেটা রাজ্য বা রাষ্ট্র চালানোর জন্য গুরুত্বপূর্ণ নয়। এবং আমরা সেটা মনে করি বলেই আমাদের ন্যারেটিভে কিন্তু ওটা নেই। আমরা বললাম কি কি ন্যারেটিভে নিয়ে গেছি, এবং সেই জন্যেই ডাবল ডিজিটে পৌঁছাবেন। এবং বিধানসভাতে এই যে 42 কি পদ দেখাবে 26-এর পদ দেখানোটা 42-এই ঠিক হয়ে যাবে, যে 26-এ বিজেপি নামক দলটা পশ্চিমবাংলায় অন্তত রাজনৈতিকভাবে থাকবে না।